এই হচ্ছে তোমার প্রাণের শহর বাঁশবেড়িয়া। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন্দ্র দাস ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। তো তো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। বছরের নতুন 2024-এর নতুন বছর, নতুন দিনে তোমাদের সবাইকে জানাই বছরের প্রথম দিনে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে থাকো, ভালোভাবে কাটিও নতুন বছর, এই আশা করব সবাই যেন ভালোভাবে থাকে। আর তোমরা আমাকে এত বছর এইভাবে তোমরা সাপোর্ট করেছো, আশা করবো তোমরা সামনে আমাকে এইভাবে সাপোর্ট করবে। তো এতভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, নতুন বছর আছে, নতুনভাবে শুরু করি। তো নতুন বছরটা আমি আজকে এসেছি আমাদের বাঁশবেড়িয়ার সবথেকে ঐতিহ্য এবং সবথেকে পুরনো মন্দির হংসেশ্বরী মন্দির, সেখানে এসেছি পুজো দিতে। তো এই হংসেশ্বরী মন্দিরের সম্বন্ধে তোমাদের সব কিছু বলবো। তো ভিডিওর সাথে থাকো, দেখতে পারো টোটাল বৈশিষ্ট্য বা কী কী আছে না আছে। কেন আমি শুনেছি এটা অনেক পুরনো মন্দির, যার অনেক কাহিনী আছে। সেই কাহিনী তোমাদেরকে যেটুকু জানি সেটুকু তোমাদের সামনে তুলে ধরবো, যেটুকু জানবো সেটুকু তোমাদেরকে বলবো। তো ভিডিওর সাথে থাকো শেষ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক করে দেবো, শেয়ার করে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো, তোমাদেরকে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই হচ্ছে বন্ধুরা, হচ্ছে প্রাণের শহর আমাদের বাঁশবেড়িয়া। তো অলরেডি দেখো বাঁশবেড়িয়া চলে এসেছি। তো তোমরা যারা বাঁশবেড়িয়া হংসদিন দেখতে আসবে তারা এইভাবে আসবে। এই হচ্ছে তোমার প্রাণের শহর বাঁশবেড়িয়া। এই হচ্ছে প্রাণের শহর দেখতে পাচ্ছ। এই রাস্তা ধরে সোজা চলে গেলে তোমরা দেখতে পাবে হংসেশ্বরী মন্দির। যারা হংসেশ্বরী মন্দিরের দিকে আসবে, ঠিক আছে, তোমরা যারা যদি হংসেশ্বরী আসতে চাও, বাঁশবেড়িয়া প্ল্যাটফর্ম আছে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল, যে কোনো কাটোয়া লোকালে ফার্স্ট অফিস হচ্ছে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া নেমে টোটো করে আসলেই তোমরা, টোটো ভাড়া 10 টাকা নেবে, তোমরা বাঁশবেড়িয়া চলে আসতে পারবে। যারা কল্যাণী বা দমদম দিক থেকে আসবে তারা কল্যাণী থেকে নেমে তোমরা ম্যাজিক পেয়ে যাবে। ম্যাজিকে করে বলবে পঞ্চলাতলা বা হংসেশ্বরী মন্দির যাবো, তোমাদেরকে 25 টাকা বা 20 টাকা ভাড়া নেবে, তোমরা বাঁশবেড়িয়া আসতে পারবে। আর যারা নবদ্বীপ বা ওদিক থেকে আসবে তারা তো জানোই বাঁশবেড়িয়া স্টেশন আছে। তো সব যারা বর্ধমান থেকে আসবে তারা সত্যগ্রাম থেকে নেমে টোটো করে আসবে, পাওয়া যায় বাঁশবেড়িয়ার অটো বা পাঁচতলা অটো। তো তোমরা বাঁশবেড়িয়া আসতে পারবে। এই হচ্ছে আমাদের প্রাণের শহর বাঁশবেড়িয়া। তো এখানে মন্দিরে ঢোকার সময় এই ধরনের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালারিং ঝুড়ি দিয়ে, মানে একটু অন্যরকমভাবে পুজোর দেওয়া হয় এখানে। তা আমি অনেক, যেমন তোমার তারকেশ্বর গেছি, তারাপীঠ গেছি, কিন্তু এরকমভাবে সুন্দর করে ডালা মানে পুজোর জিনিস সাজিয়ে কোনো জায়গায় দেখিনি। তো এখানে এক দিদির সাথে দেখা হলো, তো এই দিদির দোকান থেকেই ডালা কিনলাম। এই হচ্ছে দিদির দোকান। তোমরা সবার আগে মন্দিরে চলে যাবে, মন্দিরে ওখানে জুতো রেখে তোমরা ডালা সংগ্রহ করতে হবে। এটা যে মন্দিরে একদম সামনের দোকানটা, তোমরা যখন মন্দির থেকে আসবে, মন্দির থেকে এসেই সামনের দোকান হচ্ছে এই দিদির দোকান। দিদির ব্যবহার খুব ভালো দেখলাম এবং ডালাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং দামও একদম ঠিকঠাক আছে, কোনো বেশি নেই। বন্ধুরা দেখো, শেষমেশ আমরা হংসেশ্বরী মন্দিরে চলে এলাম। এই হচ্ছে বাঁশবেড়িয়ার যে ঐতিহ্য যে হংসেশ্বরী মন্দির দেখতে পাচ্ছ। এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। 11খানা স্তম্ভ দেখতে পাচ্ছ, পদ্ম ফুলের আকারে মাথা দিতে চূর্ণ করে। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়ার সবথেকে ঐতিহ্যতম যে হংসেশ্বরী মন্দির। এখানে মা হংসেশ্বরী বিরাজমান আছে। অনেক বছরের পুরনো এই হংসেশ্বরী মন্দির। পাশাপাশি দেখো এই যে বাসুদেব মন্দির, এটা হচ্ছে তার থেকেও বড় পুরনো মন্দির সব থেকে। তোমরা দেখতে পারবে গায়ে যে কাজ করা আছে, সেই থেকে তোমরা অনুমান করতে পারবে যে এটা কত পুরনো মন্দির। এই দেখো এর যে গায়ে যে কাজগুলো করা আছে সেটা অনেক পুরনো। রাজা নৃসিংহদেব রায় তার স্বপ্নে দেখা এই মন্দির, এই যে হংসেশ্বরী মা, সেই নৃসিংহ রায় স্বপ্নে দেখা মন্দিরই হচ্ছে এইটা। দেখো দেখছো,
এই মন্দিরের এক তোমাদেরকে বৈশিষ্ট্যটা বলে দিই, বৈচিত্র্য। এই মন্দিরের চারিপাশ জুড়ে আছে বিভিন্ন ধরনের মানে তোমার পুরো জল দিয়ে ঘেরা আছে, যাতে বহিঃশত্রু আক্রমণ করতে না পারে। তার জন্য এর চারিপাশটা জুড়ে তোমরা জলের যে নদীর মধ্যে দেখতে পারবে, সেটা তোমাকে পরে দেখাবো ভিডিওতে। তো নদীটা এই কারণে করা হয়েছে যাতে বহিঃশত্রু কোনো আক্রমণ করতে না পারে, তার জন্য এই মন্দিরের চারিপাশ জুড়ে রয়েছিল হচ্ছে সেই নদী। দেখতে হচ্ছে এইটা হচ্ছে বাসুদেব মন্দির, আর এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের বাসস্থান থেকে এই রাস্তাটা। এটা হচ্ছে রাজবাড়ি, এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের রাজবাড়ি। এখানে রাজা থাকে না, তার বংশধররা এখানে থাকে। তো দেখো এই হচ্ছে সে রাজবাড়ি। প্রিয়া আর স্নেহ যাচ্ছে, এর সঙ্গে আমরা যাচ্ছি। এবার মন্দিরের ভিতরে ঢুকবো আমরা। এখানে সব বলা হচ্ছে মন্দির সম্বন্ধে। শিব ঠাকুর হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে, দ্বাদশ পাপড়ি, তার উপর মা ললিতা আসন হয়ে বসে আছে। হংসেশ্বরী মায়ের মূর্তি নিম কাঠের তৈরি। হংসেশ্বরী মাকে বছর একদিন কালী পুজোর দিন রাত্রে, কার্তিক মাসে যে অমাবস্যা শ্যামা পুজো হয়, দীপান্বিতে কালী পুজোর রাত্রে এই মুখের ওপরই আলাদা মুখোশ পরানো হয়, তাতে আদ্যা শক্তি মহামায়ের রূপে পুজো হয়। আর হংসেশ্বরী মন্দির ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় মন্দির। এই মন্দির আর ভারতবর্ষে কোথাও নেই। হংসেশ্বরী মন্দির মানবদের আদলে তৈরি। এর মধ্যে হীরা, পিঙ্গলা, দেখতে পাচ্ছ তোমাদেরকে মন্দির সম্বন্ধে বৈশিষ্ট্য বলে দেওয়া হচ্ছে ব্রাহ্মণদের তরফ থেকে। সব বোঝানো আছে। উপরে 13টা চূড়া, 5টা কর্ণেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার। উপরে 13টা চূড়া তার প্রতীক। 1801 খ্রিস্টাব্দে রাজামশাই ফিরে এলেন। 1802 খ্রিস্টাব্দে রাজামশাই দেহত্যাগ করলেন। তখন ওনার রাজত্ব দেখাশোনা করছেন রানীমা, রানী শঙ্করী দেবী। রানীমাকে উনি সমস্ত ঘটনা বলে গেছিলেন। রানী শঙ্করী দেবী 1814 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দির শেষ করেছিলেন। আর এই হংসেশ্বরী মন্দির চুনা পাথর আর বেলে পাথর দিয়ে তৈরি। এই পাথর মহাপীঠ কাশী থেকে রাজামশাই নৌকায় করে নিয়ে এসেছিলেন। সেই পাথর দিয়েই মায়ের মন্দির। আর ওপাশে যে মন্দিরটা দেখছেন অনন্ত বাসুদেব মন্দির। বাসুদেব মন্দির 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দেবরায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওই মন্দির দেখতে স্বয়ং ইন্দিরা গান্ধী এসেছিলেন। ইন্দিরা গান্ধী যখন ছাত্রী অবস্থায় নন্দদুলাল বসুর কাছে শান্তিনিকেতনে আঁকা শিখতেন, সেই সময় এখানে 1 মাসের ক্যাম্প হয়েছিল এই রাজবাড়িতে। এখানে রাজবাড়ি এখানে 1 মাসের ক্যাম্প হয়েছিল। ওই সেই ক্যাম্পে ইন্দিরা গান্ধী ছিলেন। ওই দেওয়ালের গায়ে বিভিন্ন চিত্রাঙ্কন আছেন, সেগুলো উনি এখানে নিয়ে গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ ওখানে প্রায় আসতেন। ঠাকুর রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন এবং ঠাকুর রামকৃষ্ণদেব এই হংসেশ্বরী মায়ের এই হচ্ছে দেখো সেই হংসেশ্বরী মন্দিরের মা হংসেশ্বরী। রানী রাসমণির মধুবাবুকে বলেছিলেন তোমরাও যেন দর্শন করে। এই মন্দির দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই টোটাল স্ট্রাকচারটাই পাথর দিয়ে তৈরি। আর এই কথাটা ওই দেখুন কালো ফলকে লেখা আছে ওখানে, ওই যে ওপরে পালি ভাষায় লেখা আছে যে রাজা নৃসিংহদেব রায় শুরু করেছিলেন আর রানী শঙ্করী শেষ করেছিলেন। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন কালো ফলকটা, ওই ফলকে লেখা আছে। এই ফোয়ারাটা চলতো এক সময়। 32টা পাপড়ি আছে। এই টোটাল মন্দিরের সমস্ত কিছুর মধ্যে তন্ত্রের বিভিন্ন রহস্য লুকানো আছে। এই বই পাওয়া যায়, বই না পড়লে আমি বুঝতে পারবেন না যে কোনটার কি ব্যাপার। ওপরে ভুল ভুলাইয়ার মতো পড়া আছে। ওই ষটচক্রবেদ, 6টা তল আছে। প্রথম তলের কি ব্যাপার, দ্বিতীয় তলের কি ব্যাপার, সব কিছু তন্ত্রের বিভিন্ন ব্যাখ্যা আছে। তারও ফোয়ারাটাও তার একটা পার্ট। আমরা মানুষকে বলি এখানে জলের ফোয়ারা ছিল, এখান থেকে একসময় জল উঠতো, এটাই মানুষ ইয়ে করে বছরের পর বছর চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। আর কি জানতে চান বলুন। দেখো আমরা এতক্ষণ ধরে হংসেশ্বরী মন্দির সম্বন্ধে অনেক কিছু জানলাম, অজানা তথ্য। তোমরা হয়তো অনেক কিছু শুনলে, অনেক কিছু জানলে। তো এটাই আমার জানার ছিল, খুব ভালো লাগলো।
দেখো হচ্ছে মন্দিরে যে হংসেশ্বরী মন্দিরের যে হংসেশ্বরী মা, ঠিক আছে, এই দেখো পুরো নীল বর্ণে এই হংসেশ্বরী মা যেটা মন্দিরে বিরাজমান আছে। আর এই প্রতিমাটি পুরো নীল কাঠে মানে নিম কাঠের কাঠ দিয়ে তৈরি এই প্রতিমা, তাতে কারণ বছরের পর বছর এইভাবে পড়ে থাকে, কোনো গুণ বা কিছু ধরে না, বৈশিষ্ট্য। আচ্ছা, তো চলো ভিতরে প্রবেশ করি, দেখা যাক। এই দেখো আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে তোমরা পুজো দিতে পারবে যখন খুশি। এখানে তোমরা পুজো দিতে পারবে, ভোগও পাওয়া যায়। যারা ভোগ বা কুপন সংগ্রহ করবে তারা এখান থেকে কুপন সংগ্রহ করতে পারবে। 12টা অবধি কুপন দেওয়া হয়, 50 টাকা বিনিময়ে তোমরা ভোগ পাবে। এটা 12টা অবধি দেওয়া হয়, 12টার পর থেকে তবে কুপন ভোগ খাওয়ানো হয়। আর পুজো তোমরা যখন দিতে পারবে, সকালে পুজো হয়, আবার সন্ধ্যায় আরতি হয় 5:30 থেকে শীতকালে। আর গরমকাল হলে সেটা 4:30 সময় আরতি হয়। তো আচ্ছা, এইখান থেকে পুজো দেওয়া হয়। দেখো সবাই পুজো দিচ্ছে। পুজো যারা পুজো দেবে তাদের নাম আর গোত্র বলবেন, বা অনেক সময় মায়ের নামে পুজো দেওয়া হয়। তোমরা এখানে পুজো দিতে পারো, মায়ের নামে পুজো দেওয়া হয়। মন্দিরের পিছন সাইডটা দেখো, যেটা আমরা ঘুরছি, এখানে দেখো মন্দির আছে। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, এই দেখতে পাচ্ছ। এই দেখো চারিদিকে এরকম আকারে আছে, এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। দেখো এখানে প্রতিটা স্তম্ভে দেখো একটা করে শিবলিঙ্গ আছে, সেটা তোমরা প্রতিটা স্তম্ভে দেখতে পাবে। দেখো আগের স্তম্ভে দেখলে এই দেখো এখানেও একটা আছে। যেহেতু আমার বাঁশবেড়িয়াতে বাড়ি, তো বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে কিছুটা জানি। এই যে এখানেই ভোগ খাওয়ানো হয়, যারা 12টা অবধি কুপন কাটবে সেখানেই ভোগ বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। ভোগ তোমরা চাইলে এখানে বসে ভোগ করতে পারবে। 12:30টার পর থেকে এখানে ভোগ দেওয়া হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে দেখো রাজবাড়ির গেট, হংসেশ্বরী মন্দিরে ঢোকার যে রাজবাড়ির গেট ছিল। এখন দেখো পুরো যা অবস্থা হয়ে গেছে, যে অনেক পুরনো, তো তাই তার আজ এই অবস্থা। এটা হচ্ছে রাজবাড়ি গেট, এই ভিতর থেকে ঢুকে যেতে হয়। তোমাদেরকে বলেছিলাম যে এই হংসেশ্বরী মন্দিরের চারিপাশ জুড়ে এরকম বড় জলের নদী আছে, যাতে এই নদী এই কারণে করা যাতে বৈচিত্র্য আক্রমণ করতে না পারে। এই হচ্ছে সেই নদী। এই নদীটা দেখো সারা পুরো মন্দির জুড়ে চারিদিকে, এই মন্দিরের চারিপাশ পাবে তোমার, সামনে থেকে শুরু করে একদম চারিদিক ঘিরে এই পুরো নদীটাই আছে। তো দেখো এই হংসেশ্বরী মন্দির, আচ্ছা দেখো এই যে নদী, এই রাস্তাটা, এই এখানে আগে এটা পার্মানেন্ট রাস্তা। এই রাস্তাটা আগে পার্মানেন্ট ছিল না। এই রাস্তাটা যখন রাজারা আসতো তখন ওঠানো নামানো করা হতো। তা এখন যেহেতু রাজারা নেই, তাই এখন এটা পার্মানেন্ট করা হয়েছে। দেখো ওই দেখো ও পাশে আছে, দেখতে পাচ্ছ, এই দেখো দেখো ও পাশে। পুরো মন্দিরটা জুড়ে চারিপাশ জুড়ে এই নদীটা আছে। দেখো দেখো ওরা পিঠে খাচ্ছে। তো কেমন পিঠে? ভালো। তো শীতকালে পিঠে খাওয়ার পর আবার কি মনে হলো যে ফুচকা খাবে ওরা, তাই আমরা ফুচকা খেতে চলে এলাম। আমরা সাই ফুচকা, আমাদের বাঁশবেড়িয়াতেই খুব সুন্দর বানায় এই যে বিশ্বনাথ দা, সেই সাই ফুচকাতে আমরা ওদেরকে নিয়ে চলে এলাম ফুচকা খেতে। তাই দেখো ফুচকা খাওয়াচ্ছে। তো ফুচকা খাওয়ার আগে ওরা দেখো, আমার বন্ধুদের জন্য এই একটা ভালো অফার হলো, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, তো তোমরা যদি কোনো দিন বাঁশবেড়িয়াতে এসে হংসেশ্বরী দেখতে চাও,
আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও। তো যদি তোমরা কবে আসছো, তা আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে বাঁশবাড়ির অংশ নিয়ে ঘোরাবো। ততক্ষণ সব ভালো থেকো, বাই।